ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড HAL ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন। যে কোম্পানিটা আমরা সবাই জানি কি বিজনেস করছে, যে ফাইটার এয়ারক্রাফট, ফাইটার হেলিকপ্টার, এরোস্পেসে কোম্পানিটার যোগদান রয়েছে, ড্রোন নিয়ে কাজ করছে এবং তার পাশাপাশি কোম্পানিটা এরোস্পেস সেগমেন্টে বা এয়ারক্রাফট রিলেটেড পার্টসও প্রোভাইড করে। যেখানে কোম্পানিটার মেন প্রবলেম কী ছিল? প্রবলেম ছিল যে ঠিক সময় জেনারেল ইলেকট্রিক এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করতে পারছিল না এবং এই কোম্পানিটা ঠিক টাইমে এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্সকে ডেলিভার করতে পারছিল না। এটাই ছিল মেন প্রবলেম, যার জন্য আমরা যদি এক বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডাউনে এসছে। তার পাশাপাশি বলতে পারেন লাস্ট 6 মাসে কিন্তু যে মার্কেটের যে গিরাওয়ার সেটাও একটা কাজ করেছে এই কোম্পানিটাকে নিচে আসতে। তো কোম্পানিটা ভালো কামব্যাক দেখিয়েছে। কামব্যাক দেখানোর পিছনে কারণ যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে শর্ট আউট হয়ে গেছে, যার জন্য কোম্পানিটা ভালো কামব্যাক দেখিয়েছে এবং 4,300-র ওপরে চলে গেছিলো। তো লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটার মধ্যে একটা গিরাওয়ার দেখা গেছে 110 পয়েন্টের মতন। কেন? কারণ আমরা সবাই জানি যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে একটা টেনশন চলছে। তো যেটা নিয়ে আমি সেপারেট ভিডিও তৈরি করেছি যে কি হতে পারে। তো যেখানে ছোট্ট করে বলে রাখি, অতটা ভাবার কিছু নেই। কেন বলছি? কারণ যে প্রবলেমটা চলছে না, যদি যুদ্ধ লাগেও, প্রথমত হচ্ছে যুদ্ধ মনে হয় না হবে প্রত্যক্ষ হবে, একদম পরোক্ষ হবে, টুকটাক এটা হতেই থাকবে। LOCর কাছাকাছি গোলাবাড়ি এগুলো হতেই থাকবে। আর যদিও বা একদম প্রত্যক্ষভাবে যুদ্ধ হয় সরাসরি, তাহলে কিন্তু পাকিস্তানের অতটা অকাত নেই যে পাকিস্তান আমাদের সাথে যুদ্ধে টিকে থাকবে। কারণ পাকিস্তানের অর্থনীতি টালমাটাল করছে, যেখানে বাটি নিয়ে সারা দুনিয়ার কাছে ঘুরে বেড়াচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের এক সপ্তাহও যুদ্ধ করার মতন পরিস্থিতি নেই। শুধু অয়েল নয়, যুদ্ধের খরচা সামলানোর মতন পরিস্থিতি নেই। কারণ কোনো দেশ থেকে তাদেরকে আবারও লোন করতে হবে বা ভিক্ষা চাইতে হবে, তারপরে গিয়ে তারা যুদ্ধ করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ বেশি দিন টিকবেও না। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, তারা বিভিন্ন দেশকে বলছে যে এই যুদ্ধটাকে আটকানোর জন্য বা তারা আমাদের দেশের সাথে কোঅপারেট করার জন্য রাজি হয়ে গেছে ইনভেস্টিগেশনে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম হয় যে যুদ্ধ লাগে, তাহলে সেই যুদ্ধ কিন্তু এক সপ্তাহ বেশি চলবে না, যেখানে মার্কেটের কোনো একটা যে বিশাল ক্ষতি হবে সেরকম মনে হয় না হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার আমি অন্য নিয়ে আলোচনা করতে যুদ্ধের মধ্যে চলে আসতাম। যাই হোক, তো এই যে কোম্পানিটাকে নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু অনেক ভালো করতে পারে এখান থেকে, সেরকমই নিউজটা। তো চলুন দেখে নিই নিউজটা কি। প্রথমেই বলে রাখি যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? ডিফেন্স রিসার্চ উইং থেকে। তো নিউজটা কি দেখুন, দেখলে দেখা যাবে ইন্ডিয়া আমকা নিয়ে কাজ করছে, যেখানে 5th জেনারেশনের এয়ারক্রাফটের কথা বলা হচ্ছে। তো সেটা নিয়ে কাজ চলছে। তো বলা হচ্ছে গিয়ে কি, ইন্ডিয়ার যে 5th জেনারেশন এয়ারক্রাফটের কথা বলছে না আমকা, সেখানে যে ইঞ্জিনের কথা বলা হচ্ছে সেই ইঞ্জিন মোটামুটি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং বলা হচ্ছে যে স্বদেশি ইঞ্জিন। GTRE ডিরেক্টর কনফার্ম করেছে যে 120 KN থ্রাস্টযুক্ত ইঞ্জিন কিন্তু ভারতে তৈরি হতে চলেছে। সেটা কে বলছে? সেটা বলছে কিন্তু GTRE ডিরেক্টর। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে 5th জেনারেশনের এয়ারক্রাফট এবং ভারতই সেই ইঞ্জিন তৈরি করবে। দেখুন, এই আর্টিকেল দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেখানে 5th জেনারেশনের ফাইটার এয়ারক্রাফটের প্রোগ্রাম চলছে ভারতে, তার জন্য মেন প্রবলেম কী হয়ে দাঁড়িয়েছে? ইঞ্জিন। যেখানে ডক্টর এস বি রামান্না মূর্তি, তিনি ডিরেক্টর অফ গ্যাস টারবাইন রিসার্চ স্টাবলিশমেন্ট, যেখানে GTRE বলা হচ্ছে। তো এই GTREর যে ডিরেক্টর তিনি কনফার্ম করছেন এবং তিনি বলছেন যে ভারত যে ইঞ্জিন নিয়ে কাজ করছে সেই ইঞ্জিন কিন্তু 120 কিলো নিউটন কিন্তু মানে পাওয়ারফুল ক্ষমতাযুক্ত ইঞ্জিন
ভারত তৈরি করতে চলেছে। কিসের জন্য? অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট বা এমকার জন্য, যেখানে যেখানে 110 হলেই কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু সেই 100 বলছে 110 নয়, 120 এরকম পাওয়ারফুল ইঞ্জিন হতে চলেছে সেই ইঞ্জিনটা, যেটা আমাদের যে নেক্সট জেনারেশনের যে এয়ারক্রাফটের স্বপ্ন, সেই স্বপ্নই কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ করতে চলেছে। কারণ মেন প্রবলেম হচ্ছে ইঞ্জিন। তো ইঞ্জিনই যদি চলে আসে বা ইঞ্জিনই যদি তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি এত পাওয়ারফুল, তাহলে কিন্তু আর যে প্রবলেম, সেই প্রবলেমটা আমাদের আর থাকবে না। স্যার কী প্রবলেম? যে ইঞ্জিন নিয়ে প্রবলেম, যার জন্য ঠিক টাইমে জেনারেল ইলেকট্রিক কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করতে পারিনি বলে এই কোম্পানিটা ঠিক টাইমে, যেটা ফার্স্টেই বললাম, যে এয়ারক্রাফট প্রোভাইড করতে পারেনি ইন্ডিয়ান এয়ারফোর্সকে, যার জন্য এই কোম্পানিটা কিন্তু এরকমভাবে গিরাওয়াট দেখিয়েছে। তো এই কোম্পানিটা খুব তাড়াতাড়ি এয়ারক্রাফট তৈরি করতে পারবে, এবং শুধু তৈরি করতে পারবে না, ইন্ডিয়ান এয়ারফোর্সকে দিতে পারবে এবং এক্সপোর্টও করতে পারবে বিভিন্ন দেশকে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, যেখানে এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয়, আমি জাস্ট কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। টোটালটাই লার্নিং পারপাস, কোনোটাই কিন্তু বাই রেকমেন্ডেশন নয়। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, কারণ নিজের টাকা লাগাবেন। যদি কোম্পানি এখান থেকে নিচে আসে তাহলে কিন্তু আপনার নিজের টাকাটাই হাওয়া হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো মতো নিজে অ্যানালাইসিস করবেন, তারপর ইনভেস্টমেন্ট করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করবেন। কারণ এই ডিসক্লেমারটা কেন দিতে হয়? কারণ আমি নিউজ নিয়ে আলোচনা করছি। অনেকে ভাবেন যে আলোচনা করছি মানে আপনাকে বা আপনাদের বাই রেকমেন্ডেশন দিচ্ছি। এটা কিন্তু একদম নয় স্যার, এটা মাথায় রাখবেন। আইডিএফসি ফার্স্ট ব্যাংক। তো আইডিএফসি ফার্স্ট ব্যাংক দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে 2.5% মতন পড়েছে। তো এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই যে কোম্পানিটার রেজাল্টটা কীরকম করেছে Q4-এ। আমরা ব্যাংকটার স্ট্যান্ডার্ড লো নাম্বার নিয়ে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, এবার আমরা সিকোয়েন্স দেখে নেব। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে দেখুন 3/24 এক বছর আগে, 12/24 আগের কোয়ার্টার, 3/25 এই কোয়ার্টার। এবার আমরা টোটাল ইনকামে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে যে ব্যাংকটা এক বছর আগে কি বলছে? এক বছর আগে 9,86,121 ইনকাম করেছিল আগের কোয়ার্টারে, সব কিন্তু ল্যাকে রয়েছে। আগের কোয়ার্টারে 11,12,287, এই কোয়ার্টারে 11,30,000। তো ইয়ারলি 9,86,000টা 11,30,000 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে সামান্য জাম্প করেছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখুন, টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে ব্যাংকটা এক বছর আগে কি করেছে? এক বছর আগে 8,19,730, আগের কোয়ার্টারে 9,36,000, এই কোয়ার্টারে 9,49,000। তো ইয়ারলি ভালোই জাম্প করেছে খরচা, কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে যে ব্যাংকটা এক বছর আগে 1,66,391 লাখ প্রফিট করেছিল, আগের কোয়ার্টারে 1,75,000, এই কোয়ার্টারে 1,81,000। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেটা ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও জাম্প করেছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ যে প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে। তো সেটা দেখলে দেখা যাবে যে ব্যাংকটা এক বছর আগে 72,435 লাখ প্রফিট করেছিল, আগের কোয়ার্টারে 33,000, এই কোয়ার্টারে 30,400। তো দেখলে দেখা যাবে 72টা 30 হয়েছে, ইয়ারলি অনেকটা পড়েছে, এবং কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে কোম্পানির যে প্রফিট সেটা পড়েছে। তো আমরা অপারেটিং প্রফিট পর্যন্ত দেখেছিলাম কিন্তু ভালো করেছিল কোম্পানিটা, যেখানে 1,66,000টা 1,81,000 হয়েছে এবং 1,75,000টা 1,81,000 হয়েছে। কিন্তু নেট প্রফিটে দেখলে দেখা যাবে ব্যাংকটার প্রফিট কিন্তু পড়েছে। তো কেন পড়েছে চলুন সেটা এবার দেখি। তাহলে আমরা ফার্স্ট দেখলাম প্রফিট। যে কোনো ব্যাংকের রেজাল্ট নিয়ে আলোচনা করার সময় তিনটে জিনিস আমরা খেয়াল রাখি: প্রফিট, প্রভিশন এবং এনপিএ। তো প্রফিট ব্যাংকটা যথেষ্ট খারাপ করেছে। এবার কেন খারাপ করেছে চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন প্রভিশনটা কি 8 নম্বর কলমে, যে ব্যাংক মনে করছে যে এই কোয়ার্টারে যে প্রভিশনটা দেখাচ্ছে সেই প্রভিশনের টাকাটা ব্যাংকের কাছে আসবে না। অর্থাৎ আসবে না মানে সেটা কিন্তু অপারেটিং প্রফিট থেকে মাইনাস হবে। তো দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে 72,231 লাখ ব্যাংক মনে করছিল এটা আসবে না, সেটা আগের কোয়ার্টারে 1,33,792, এই কোয়ার্টারে 1,45,000।
তো প্রভিশন ডবল হয়ে গেছে, ডবলের বেশি হয়ে গেছে, ইয়ারলি কোয়ার্টারলিও কিন্তু বেড়েছে। সেই প্রভিশনটাই কিন্তু অপারেটিং প্রফিট থেকে কী হয়েছে, মাইনাস হয়েছে। তো প্রভিশন এতটা মাইনাস হয়েছে যার জন্যে কিন্তু দেখুন প্রফিট এরকম বাজেভাবে পড়েছে। তো প্রভিশন ব্যাংক মোটেও ভালো করেনি, যে ব্যাংকের এবার মনে করছে 1,45,000 ব্যাংকের কাছে রিটার্নই আসবে না, যেটা যে কোনো ব্যাংকের জন্য কিন্তু খারাপ প্রভিশন বাড়াটা। এবার এনপিএটা কি নন পারফর্মিং অ্যাসেট। তো প্রভিশনই আস্তে আস্তে কিন্তু এনপিএতে পরিণত হয়, যেখানে ব্যাংকের কাছে এমন কিছু অ্যাসেট আছে যেটা কোনো পারফর্ম দেখাচ্ছে না। তো গ্রস এনপিএ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে ছিল কত, 3,71,836, আগের কোয়ার্টারে 3,39,000, এই কোয়ার্টারে 4,43,000। তো কোম্পানির প্রফিট পড়েছে, প্রভিশন বেড়ে গেছে, এনপিএ সেটাও কিন্তু বেড়ে গেছে। তো কোম্পানি কিন্তু কোনো দিক দিয়ে ভালো রেজাল্ট করেনি, যেখানে 3,71,000টা 4,43,000 হয়েছে, ইয়ারলিতেও বেড়েছে, কোয়ার্টারলিও কিন্তু 3,39,000টা 4,43,000 হয়েছে। তো মন্ডেতে মার্কেট ক্লোজ হলে এই ব্যাংকটার কি হবে এখন দেখার বিষয়, কারণ রেজাল্ট কোনো দিক দিয়ে কিন্তু কোনো রকম ভালো প্রেজেন্ট করেনি ব্যাংকটা। ডিসক্লেমার আবারও দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম। তো এইটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন, অবশ্যই নিজের রিস্ক বুঝে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।